আপনারা সামনে দিকে চলে আসলে আমাদের চেয়ারগুলো বসুন, আমাদের গাইডলাইনকে বলা বলতে বলে আমাদের সকাল থেকে আমার কাছে খবর ছিল যেখানে আমরা প্রোগ্রাম করছি আমাদের অনেক ডিস্টার্ব করবে, অনেক কিছু করবে। তবে একটা কথা আমি মনে করি যে আমাদেরকে যতই ডিস্টার্ব করুক, ভয় দেখা কিন্তু আমাদের আটকে রাখতে পারবে না। কারণ যারা পৃথিবীর ইতিহাস, বিপ্লবের ইতিহাস পড়েনি তারাই আমাদেরকে গুন্ডা অবস্থান পুলিশ দিয়ে আটকাবে। পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি তারা পড়তো তাহলে বুঝতে পারতো, তাহলে তারা আমাদেরকে আটকাতো না। কারণ পৃথিবীর বিপ্লবের ইতিহাস হচ্ছে গুন্ডা অবস্থান দিয়ে তাদেরকে কোনোদিন আটকে রাখতে পারেনি। ডেস্টিনেশনে, গন্তব্যে বিপ্লব সংগঠিত হয়েছে, পৌঁছেছে। আজকে আমরা এই ঝাড়গ্রাম থেকে আমরা ইতিহাস তৈরি করবো বলে শপথ নিয়ে ঝাড়গ্রাম লোকসভাতে আমরা প্রার্থী দিয়েছি। এখানে অনেকে মানুষ আসতে পারেনি, কিছু চেয়ার খালি আছে। তৃণমূলের বন্ধুরা পেছন দিক থেকে চেয়ারের ছবি তুলে, খালি চেয়ারের ছবি তুলে সোশ্যাল সাইটে ছড়াবে, ও তো আমি দুঃখ পাই না। কারণ আমি তো জানি আমার ভাইকে আসতে দেয়নি, আসলে তোমার ভাই চেয়ার ভরিয়ে দিতে। কিন্তু সেই ভাই তো ভোটের দিনে 25 তারিখে ইভিএম মেশিনে গিয়ে তো ইভিএম মেশিনের 5 নম্বরে তো বোতামটা টিপবে, সেই ভরসা তো আমার আছে। এখানে আটকালেও সেখানে আটকে রাখতে পারবে না। বন্ধুগণ, অনেকে হয়তো এসেছেন, রাস্তার দূরে দাঁড়িয়ে আছেন, অনেকে এখানে এসে বসে শোনার সাহসটুকু পাচ্ছেন না। কারণ এই হারহিম করা সন্ত্রাস বিগত সরকার তার আগে থেকে চলে আসছে, এটা ট্র্যাডিশন হয়ে আসছে তাদের কাছে, যারা এই নোংরামোটা করে। কিন্তু যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে আশা করবো যে যেখানে বসে আছে কিছু কথা আপনারা শুনবেন। কেন মাইকটা তো অনেক দূরে লাগানো হচ্ছে, কয়েকটা কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। সর্বপ্রথম বলি, এই যে নির্বাচন হতে চলেছে আগামী 25 তারিখে মে মাসে, এটা একটা ছোটখাটো নির্বাচন নয়, পাড়ার বা পঞ্চায়েতের নির্বাচন নয়, ক্লাবের সেক্রেটারি কি হবে, পাড়ার মেম্বার কি হবে সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে আগামী 5 বছর এই জঙ্গলমহলবাসী, এই ঝাড়গ্রামবাসী কিভাবে ভালো থাকবে, তাদের রুজি রুটি কিভাবে হবে, তাদের হাতে দুটো টাকা কিভাবে আসবে, এখানকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের আমূল পরিবর্তন কিভাবে হবে, এক কথায় এখানকার পলিসি কিভাবে তৈরি হবে, সেই তৈরি করার জায়গাতে ঝাড়গ্রামের মানুষরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে পাঠাবে। সেই পলিসি যে তৈরি হবে, পলিসি তৈরি করার জায়গাতে পৌঁছাতে কথা হবে সেই নির্বাচনেটা। আপনাদের এই ঝাড়গ্রামের মানুষেরা গলাটা তো টানছে না, এমনি গলার অবস্থা খারাপ। এই ঝাড়গ্রামের মানুষেরা ইতিপূর্বে, এই গরিবের মানুষেরা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। কারণ ভোটটাই যদি পাঠিয়েছিল আমি গরিবের কৃষক, আমি গরিবের শ্রমিক, আমি গরিবের ছোট গরিবীতে বিজনেস করি, আমি গরিবের ছাত্র যুবক, আমি গর্বে তার একজন সাধারণ মানুষ। আমার সমস্যার কথা পার্লামেন্টে গিয়ে বলবে এবং ওখান থেকে সেটাকে সমাধান করবে। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসে ভোট যায়, ভোটের সময় আসবে মিষ্টি মিষ্টি করে কথা বলবে, কাকা জ্যাঠা মামি মামি পিসি যা নামগুলো সেভাবে কথা বলবে, পায়ে হাতে নমস্কার দোয়া চাইবে। কিন্তু দুঃখের বিষয়, ভোটটা মিটে যাবে 4.5 বছর এই নেতাদের আর দেখা মিলে না। তাই বন্ধুগণ, যারা উপস্থিত আছে, মাইকের আওয়াজ যাচ্ছে, তারা একটু শোনার চেষ্টা করুন যে একটা এমপির কাজটা কতটা, এমপির ভূমিকা কতটা, তাহলে অনেকটা জানতে পারবেন। আমি এখানে এসে দেখছিলাম বিশাল একটা খেলার মাঠ, কোনো বাচ্চা বা বাচ্চারা শুধু ভালো লাগছে, তারা ওয়ার্ম আপ করছে, এখানে ক্রিকেট খেলছে। কিন্তু দুঃখের বিষয়, এই যে খেলার পরিবেশ, এটাও একটা পরিকল্পিত নয়, পরিকাঠামো নয়। জানি আমরা ঝাড়গ্রাম এলাকাতে আদিবাসী সমাজের মানুষেরা বেশি থাকে, আর এটা বলতে অস্বীকার করার জায়গা না।
এটা গড় মিথ্যে, এটাই মানে সৃষ্টিকর্তা প্রদত্ত আল্লাহ প্রদত্ত ঈশ্বর প্রদত্ত এটা, যেখানকার আদিবাসী সমাজের ছেলে মেয়েদের আলাদা একটা ট্যালেন্ট আছে, কিন্তু দুঃখের বিষয় সেই ট্যালেন্ট গুলোকে সঠিকভাবে কাজে লাগানো হয় না, তারা অনেক করে বিকশিত হয়ে যাচ্ছে। একটা সময় ছিল কলকাতার ফুটবল ময়দানে আদিবাসীরা ছেলে মেয়েগুলো তাপিয়ে বেড়াতো, কিন্তু আজকে খোঁজ নিয়ে দেখো এই 13 বছরের সরকার, এই 10 বছরের বিজেপি সরকার কোন নতুন শিক্ষার পরিবার বলে না। এখানকার যারা লোকজন আছে তারা খেলাধুলা করে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ঝাড়খণ্ডের ছেলে মেয়েরা কলকাতায় পার্টিসিপেট করার জন্য সেই ধরনের পরিকল্পনা করে চলেনি, কারণ এরা জানে এই ঝাড়খণ্ডের ছেলে মেয়েরা যদি কলকাতায় চলে যায়, কলকাতায় গিয়ে পারফরমেন্স করলে এরা মাথা তুলে মারবে, ওখানে পারফরমেন্স করলে চাকরি পাবে, চাকরির শেষে যে মাইনেটা পাবে গ্রামে এসে দেবে, সরকার পরিবেশ আরো ডেভেলপ হবে। ওরা রাজনৈতিক কারবারিরা কোনোদিন চায় না দলিত আদিবাসী পিছিয়ে বর্গে মুসলিম সমাজের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হোক। আমি দেখছিলাম বাচ্চা বাচ্চা ছেলেগুলো কত সুন্দর কর্ম করছে, খেলাধুলা করছে, কিন্তু পরিবারের অভাবের জন্য এখানেই আসে না বাবা থেকে যাচ্ছে। এইটার সমস্যা সমাধান কে করবে? যার গ্রামের সমস্ত মানুষ পার্লামেন্টে চলে যাবে, গিয়ে বলবে জলকে জঙ্গলের অধিকার আদিবাসীরা ফিরিয়ে দাও, সবাই বলা সম্ভব কি? সম্ভব নয়। এখানকার ছেলেরা গিয়ে বলবে আমি খেলাধুলা করি, খেলার পরিবেশ নাই, পরিকাঠামো নয়, আমাকে খেলার পরিকাঠামো তৈরি করে দিতে হবে, সব গার্জেনরা গিয়ে কি পার্লামেন্টে বলবে? সম্ভব নয়। এখানকার যারা আছে 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করতে হবে, এই আওয়াজ কি সবাই গিয়ে বলবে? 2023 ফরেস্ট রাইট অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা বাতিল করার কথা কি সবাই গিয়ে বলবে? এখানকার আদিবাসীদের উপরে যে দমন পীড়ন হচ্ছে, এখানকার সাঁওতালি মিডিয়াম ওরা শিক্ষা ব্যবস্থা থাকলেও সেই সাঁওতালি মিডিয়ামে বিচার দিচ্ছে না, বিচারের প্রয়োজন আছে, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে দিয়েছে, এখানকার সব আদিবাসীরা গিয়ে কি দিল্লিতে বলবে? সম্ভব নয়। কি করতে হবে সেই জন্য? সেই জন্যই তো ভোটিং সিস্টেম। একটা সরকার চলছে, সরকারকে বলতে হবে যে আমায় ঝাড়গ্রাম থেকে এসেছি, আমার লোকসভায় এই সমস্যাগুলো আছে, এটা সমাধান করতে হবে। এর জন্য কি আছে, ঝাড়গ্রাম লোকসভাতে পার্টির পক্ষ থেকে বিভিন্ন পার্টির পক্ষ থেকে আমরা প্রার্থী দান করাই। কেউ বিজেপি থেকে দাঁড়িয়েছেন, কেউ তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, কেউ সিপিএম কংগ্রেসের জোট থেকে দাঁড়িয়েছেন, কেউ দাঁড়িয়েছেন আপনার আইএসএফ থেকে আমরা দাঁড় করেছি, আবার অনেকে নির্দল থেকে দাঁড়িয়েছে। যে যেখানে আছে থাক, বসাতে হবে না, চেয়ার ভর্তি করে ছবি তোলার দরকার নেই, একটু শুনলেই হবে। দাদা ঠান্ডা মাথা একটু শুনবেন কি বলছি। আমার সাথে আপনার রাজনৈতিক মত পার্থক্য থাকলে তাও থাকুক, কিন্তু একটু শুনবেন আপনাদের এখানে কি বলছি আমরা, কেন আমরা রাজনৈতিক ময়দানে, কি দরকার আমাদের রাজনৈতিক ময়দানে আসা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী দাঁড়িয়েছে, যাকে এই ঝাড়গ্রামের মানুষের ভোট যে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তিনি পার্লামেন্টে গিয়ে তার কাজটা কি, জলজমি জঙ্গলের যে অধিকার খনন হচ্ছে, এখানকার আদিবাসীদের যে স্বাভাবিক অধিকার জঙ্গলের উপরে, সেটাকে নির্বিচারে জঙ্গলগুলোকে ধ্বংস করে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। পার্লামেন্টে গিয়ে এই সমস্যাকে সমাধান করার কথা বলা, পার্লামেন্টে গিয়ে বলা 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। পার্লামেন্টে গিয়ে বলা 2023 যে অ্যাক্ট চালু করছে সেটাকে বন্ধ করতে হবে। এখানকার হাতির অত্যাচার নিবারণ বন্ধের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। পার্লামেন্টে গিয়ে কি বলবে? পার্লামেন্টে গিয়ে এখানকার ছেলে মেয়েদের যে চাকরি পাচ্ছে না, চাকরি চুরি যাচ্ছে, তার কথা বলবে। পার্লামেন্টে গিয়ে একটা এমপির কি কাজ? পার্লামেন্টে গিয়ে এমপি বলবে এসটি এসসি কোটায় যে সমস্ত হোস্টেলগুলো আছে সেগুলোকে আর্ধেক বন্ধ করে রেখেছে। আদিবাসী সমাজের, দলিত সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে জায়গা থেকে পড়াশোনা করবে থেকে সেই হোস্টেলগুলো বন্ধ আছে, অবিলম্বে হোস্টেলগুলো খুলতে হবে, আর নতুন করে হোস্টেল তৈরি করতে হবে যাতে আদিবাসী ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার
ব্যবসা সুযোগ পায়। এ কথাগুলো তো গিয়ে বলবে, গিয়ে কি বলবে? জাহের খানের কথা বলবে। জাহের খানের জন্য যে সম্পত্তিগুলো আছে এই তৃণমূলের আমলে সে সম্পত্তিগুলো লুট হয়ে যাচ্ছে। ওই লুট বন্ধ করে সম্পত্তি কারবার জাহের খানেরকে ফিরিয়ে দিতে হবে। গরমগঞ্জে যে যার ধর্মীয় আছে, মন্দিরের নামে যে সম্পত্তি আছে সেটা ফিরিয়ে দিতে হবে। মসজিদের নামে অর্থ প্রপার্টি যেগুলো আছে ফিরিয়ে দিতে হবে। ওই কথাগুলোই তো বলবে। কি বলবে? কি ওখানে মোদীজির সাথে সেলফি নেবে, অমিত শাহজির সাথে সেলফি নেবে, না রাহুল গান্ধীর সাথে সেলফি নেবে? সে কাজটা একটা এমপি নয়। এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে গিয়ে বলতে হবে। আজ থেকে 15-20 বছর আগে হাতি অত লোকালয়ে চলে আসতো না, হাতি জঙ্গল থেকে লোকালয়ে আসতো না। আর হাতি এসে প্রতিনিয়ত দেখতে গেলে দেখা যাবে সাধারণ মানুষের গ্রামবাসীর উপর অত্যাচার করছে, তাদের উৎপাদিত ফসলগুলোকে নষ্ট করছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করছে। এ ধরনের দেখা গিয়েছে হাতির হানায় প্রায় মানুষ মারা যাচ্ছে। প্রশ্ন করবে পার্লামেন্টে গিয়ে ফরেস্ট মিনিস্টারকে যে একটা আজ থেকে 15-20 বছর আগে দেখা গেলে হাতি এত লোকালয়ে আসতো না, এখন কেন চলে আসছে? আমি আপনাদের বলে রাখি, অপদস্থ মন্ত্রী এখন তো জেল খাটছে, ফরেস্ট মিনিস্টার। বনমন্ত্রী যে বিগত ছিল তিনি এখন জেল খাটছেন। তাকে আমি প্রশ্ন করেছিলাম, ঠিক একইভাবে যেমন বললাম আপনাদেরকে, আজ থেকে 15-20 বছর আগে হাতি কি এত লোকালয়ে দেখা যেত না, এখন কেন দেখা যাচ্ছে? এই হাতির হানায় যারা মারা যাচ্ছে, মমতা ব্যানার্জি বলেছিলেন পরিবার কিছু একটা করে চাকরি দেবো। কত পরিবারকে চাকরি দিয়েছে আর কতজন হাতির হানায় মারা গিয়েছে? আর হাতির হানা রোধের জন্য কি ব্যবস্থা নিয়েছেন তার জবাব দেন। তখন উত্তর দিয়েছে বেশ কিছু জনকে চাকরি দিয়েছি, বাকিগুলো প্রসেসিং এ আছে। এটা একটা চরম অসত্য কথা, মানুষকে বোকা বানানোর কথা হচ্ছে প্রসেসিং এ আছে। এটা হচ্ছে সব থেকে বড় বোকা বানানোর কথা। প্রসেসিং আছে, মানে কবে যে প্রসেসিং শেষ হবে? আপনি আমি কেউ কবরে যাবো, কেউ শ্মশানে চলে যাবো, প্রসেসিং এ যারা শেষ হবে না। উত্তর দিতে পারেনি। আমি প্রশ্ন করেছিলাম যে আপনার হাতির হানায় এত বাড়ছে কেন হাতির হানা? তখন কি বলেছিল জানেন? অপদার্থ মন্ত্রী পৃথিবীর ইতিহাসে রেকর্ড যে বনমন্ত্রী আজকে খাঁচার মধ্যে বন্দী হয়েছে। পৃথিবীর ইতিহাসে রেকর্ড, পৃথিবীর ইতিহাসে নয় কোন প্রধানমন্ত্রী খাঁচার মধ্যে বন্দী, সেটা আমাদের পশ্চিম বাংলাতেই আছে। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এত হাতির হানা বাড়ছে কেন? আমাকে কি উত্তর দিয়েছিল জানেন? বলছে হাতিকে নাকি আর জঙ্গলের খাবার ভালো লাগছে না, ওই জন্য আপনাদের জমির খাবারগুলো খেতে আসছে। অত বড় অপদার্থ বুঝতে পেরেছে, এই জন্য একটু বললো না যে জঙ্গলগুলোকে কেটে সাফ করে দিচ্ছে, হাতির থাকার বাসস্থানের জায়গাগুলোকে নির্মূল করে দিচ্ছে, হাতির খাবার যে জঙ্গলের গায়ে ছিল সেইগুলোকে ধ্বংস করে দেওয়ার ফলে হাতি খাবার পাচ্ছে না, হাতির বাসস্থানের জায়গা পাচ্ছে না। ওই জন্য সে জঙ্গল তেমন নাই, সে তার জায়গা ছেড়ে লোকালয়ে চলে আসছে। এই সমস্যা সমাধানের কথা বললো না, উল্টে কি বললো? হাতি খাবার ভালো লাগছে না বলে আপনাদের ধান জমি আর যা সবজি চাষ করছেন সেগুলো খেতে আসছে। তাই বন্ধুগণ, এমপির কাজটা কি জানতে হবে। এমপির কাজ খিচুড়ি ফটো নয় আর ভিডিও বানানো নয়। আমি আপনাদের বলবো, এখান থেকে ঝাড়গ্রামের মানুষেরা বিজেপির কথা শুনে বিজেপিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। আমি আপনাকে বলবো, আপনাদের বলে রাখছি, বিজেপির প্রার্থী ভোট চাইতে আসলে বা তাদের পক্ষ থেকে ভোট চাইলে আগে প্রশ্ন করবে একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পায় তার নির্বাচনী ক্ষেত্রে। 5 বছরে কত কোটি টাকা? 25 কোটি টাকা। তাহলে এই 25 কোটি টাকা ঝাড়গ্রামের কোথায় কোথায় কিভাবে খরচ করেছে তার তথ্যটা আপনি একজন সাধারণ মানুষ, আপনার জানার অধিকার আছে। আগে চাইবেন বিজেপির প্রার্থীদেরকে, বিজেপির দলের কর্মীদেরকে 25 কোটি টাকা বিগত 5 বছরে কোথায় কোথায় খরচ করেছে তারপরে আমাদের ভোটটা চাইবে। আপনার রাইট আছে, আপনার অধিকার আছে যে আপনার টাকা উন্নয়নের জন্য যে টাকা এসেছিল কোথায় খরচ হয়েছে। দেখুন, হয়তো খরচই করেনি, শুধু হই হই করে গেছে, আর হই হই করে দিল্লি থেকে এসেছে, দিনের শেষে তার পেনশনটা হয়ে গিয়েছে। আপনাদের উন্নয়নের জন্য যে টাকা খরচ করা দরকার সেটা এরা খরচ করেনি। তাই সময় এসেছে 25 কোটি টাকা আপনাদের জন্য যারা খরচ করেনি, নতুন প্রকল্পতে দূরের কথা, তাদেরকে একটাও ভোট নয়। আর তৃণমূল বন্ধুরা ভোট চাইতে আসলে তৃণমূল বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন, তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে, আচ্ছা আপনাদেরকে দেখে নেন, দিকটা দেখা হয়েছে ভাই?
আপনাদেরকে ছাড়তে হবে। কারণ এখানে যারা বোম পড়ে কি করবেন? ওদিকে দেখবেন বোম পড়ার কাজ করবে, আমাদের কাজ করতে হবে। কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে তাকানো লাভ নেই, নিজের কানের দিকে তাকান না। এই জন্যই আছে দেশ স্বাধীন হচ্ছে ৭৫ বছর, আর ভোটাভুটি হচ্ছে ১৯৫২ সাল থেকে। নেতাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিলেন, আর আপনাদের দু অবস্থা এখনো কাটল না। একটু ভাববেন, কনসেন্ট্রেট এদিকে আপনাদের আপনার তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে তৃণমূলের বন্ধুদের বলবেন, আপনারা বাংলার দায়িত্ব আছে, পরিচালনার দায়িত্ব ১৩ বছর ধরে আছে। এখনো কোন ঝাড়গ্রামের মানুষদেরকে, বড় বেতার মানুষদেরকে হেভি ট্রিটমেন্ট করতে গেলে হয় কলকাতায় ছুটে যেতে হচ্ছে, না কেন উড়িষ্যাতে যেতে হচ্ছে। এর জবাব আপনাকে দাও, তারপরে নতুন করে আমাদের কাছ থেকে ভোট চাইবে। আপনাদেরকে কোথায় যেতে হয় ভাই? জোরে বলুন না, বললে কি তৃণমূলের বন্ধুরা কেস দেবে নাকি? কেস খেয়ে যেতে এই অবস্থা। আগে কথা বলি কি মাওবাদী হয়ে যেত, এখন মাওবাদীটা কম হচ্ছে, অন্য কেস দিচ্ছে। লাল ঝান্ডার আমলে মাওবাদী হতো, আর এখন কি দিচ্ছে? এখন বিভিন্ন অন্য ধারায় কেস দিচ্ছে। কেস খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে। কলকাতা যেতে হচ্ছে, নাহলে কোথায়? উড়িষ্যা এমসি যেতে হচ্ছে। ঝাড়গ্রামের মানুষ কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে যাবে? এই সমস্যার সমাধান যদি আপনি চান, তাহলে আপনাদের বলবো, অন্য কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই, অন্য কোনো ঝান্ডায় হাত দেওয়ার দরকার নাই। এখানে ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামের মানুষদেরকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যাওয়ার প্রয়োজন নয়। আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমাদের মধ্যে থেকে অধ্যাপক রবিশরী মহাশয়কে যদি পার্লামেন্টে পাঠান, অধ্যাপক রবিশরী মহাশয় আপনাদের জন্য পার্লামেন্টে যাবে, আপনাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলবে ঝাড়গ্রামের পিছিয়ে পড়া মানুষেরা বেশি বসবাস করে, একটা উন্নত মানের হসপিটাল ঝাড়গ্রামে গড়ে দিতে হবে। কদিন আগে দেখছিলাম, সেই সময় সম্ভবত আমি জেলে ছিলাম, জানেন তো আমাকে জেলে রেখেছিল ৪২ দিন। আমাকে জেলে রেখে আমার মাথা কিনতে আমার শিক্ষা আমি বিছিয়ে দিইনি, কারণ আমার লড়াইটা দলিত ভাইয়ের জন্য, আমার লড়াইটা আদিবাসী ভাইয়ের জন্য, আমার লড়াইটা মুসলিম ভাইয়ের জন্য, আমার লড়াইটা যারা বঞ্চিত তাদের জন্য। আমার লড়াই দেখিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়বো, এই লড়াই আমার নয়। তাই আমাকে জেল থেকে মাথা নত করতে পারিনি। আমি যখন জেলে ছিলাম, সেই সময় পেপার পড়তে পড়তে দেখছিলাম মমতা ব্যানার্জি ঝাড়গ্রামের মানুষের জন্য খুবই চিন্তিত। কি বলছেন? কলকাতার নামি দামি সরকারি হসপিটাল থেকে ডাক্তার নিয়েছে নাকি দুয়ারে ডাক্তার প্রকল্প চালাবো, এ কথা বলেছিল না? কিন্তু আমি আপনাদের বলি, কত বড় ধাপ্পা দিচ্ছে আপনাদেরকে কত বড় আপনাদের সাথে বিচারিতা ভবন। বিচারিতা বললে ভুল হবে, বহু চারিতা। বিচারিতা বললে ভুল হবে, কত বহুচারিতা আপনাদের সাথে করছে। একটু দেখুন, ঝাড়গ্রামে একটা মেডিকেল কলেজ আছে তো, তাহলে নামটা আসতে ঝাড়গ্রামের মেডিকেল কলেজের ডাক্তার, তাহলে সেই অর্থে নয়, তাহলে কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূর থেকে তার ডাক্তার নিয়ে আসতে হবে। যদি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার থাকতো, তাহলে দুয়ারে ডাক্তার প্রকল্প চালালে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ডাক্তার দিতে চালাতে পারতো। আমি চ্যালেঞ্জ করছি, চলে যান এখানে ব্লক হসপিটালে, সেখানে আমি মিলিয়ে নেবেন আমার কথা। যদি আমি ভুল বলি, পরবর্তী সময় আসলে আমাকে বলবেন, আর না হলে আমাদের যারা নেতৃত্বরা আছে আমাদেরকে বলবেন যে ভাইজান মিথ্যা কথা বলে গিয়েছে। চলে যান আজকের পরে এই গর্ভপাত ব্লক হসপিটালে। যদি ইসিজি মেশিন থাকে, খোঁজ নিয়ে দেখবেন টেকনিশিয়ান নাই। যদি টেকনিশিয়ান থাকে, সে ইসিজি প্লেটটা বাড়াবে, প্লেট নাই। যদি প্লেট থাকে, তাহলে দেখবেন রিপোর্ট করার জন্য সেই কাগজটা নাই। যদি আমি ভুল বলি, আমাকে পরে যখন প্রোগ্রাম করতে আসবো, আমাকে বলবেন ভাইজান আপনি মিথ্যা কথা বলছেন, আপনাকে এখানে প্রোগ্রাম করার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মমতা ব্যানার্জির সরকার কাজ করে না, কারণ এই ঝাড়গ্রামের পিছিয়ে বর্গের মানুষ বেশি বসবাস করে। এই ঝাড়গ্রামে আদিবাসী বেশি থাকে, দলিত বেশি থাকে, মুসলিম বেশি থাকে। এদের উন্নয়ন মমতা ব্যানার্জির কাছে পৌঁছায় না, এদের উন্নয়ন করতে হবে মমতা ব্যানার্জি চায় না। একটু খোঁজ নিয়ে দেখুন, আমার কথাগুলো মিলিয়ে নেবে। অনেকে খারাপ লাগতে পারে যারা দিদিমণি ভক্ত, লাগুক কিছু করার নেই আমার। আমি যেগুলো বলছি মিলিয়ে নেবে।
আজকে আপনাকে ট্রিটমেন্ট করতে কোথায় যেতে হচ্ছে? কলকাতায়, নালে উড়িষ্যাতে। আপনারা যদি চান আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, কথা বলতে পারি আপনাদেরকে, আমরা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য, এই ঝাড়গ্রাম লোকসভাবাসীর জন্য, এই গর্ভবতী মানুষের জন্য, এই মানুষদের হয়ে পার্লামেন্টে গিয়ে একজন শিক্ষিত মানুষ, সমাজে প্রতিষ্ঠিত মানুষ, আদিবাসী সমাজ থেকে উঠে আসা মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। পার্লামেন্টে গিয়ে ঘরে ঘরে মানুষের জন্য কথা বলবে, ঝাড়গ্রাম লোকসভার মানুষের কথা বলবে, সেখানকার স্বাস্থ্যমন্ত্রীর কাছে আওয়াজ তুলবে, এবং যাতে এখানে একটা উন্নত মানের হসপিটাল হয়, এখানকার মানুষদেরকে যাতে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয়, তার জন্য চিন্তা করবে। আর আপনাদের সাথে বলে রাখি, আর আগামী দিনে বাংলার পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে দিয়ে দেয়, আমাদের দিনে দিকে চিৎকার করতে লাগবে না। এখানে গিয়ে পবিত্র ভূমি থেকে আমি আপনি শপথ করে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের প্রথম কাজগুলি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তন করা। আমরা রাজ্যের প্রতিটা জেলাতে ওই কলকাতার পিচির মতো, এসএসএমের মতো, চিত্তরঞ্জনের মতো, ন্যাশনাল মেডিকেলের মতো বড় বড় হসপিটাল আমরা প্রতিটা জেলায় এলাকা করে বানাবো, যদি আমাদের আগামী দিনে বাংলা পরিচালনার সুযোগ দেয়। কিন্তু এখন তো বাংলা পরিচালনার সুযোগ না, 2026, সেটা আপনার বিশ্বাস হয় ভোট দিতে পারে। তাই বন্ধুবান ভাবতে হবে ভোটটা কাকে দিচ্ছে, তার কাজটা কি। এমপির কাজ হচ্ছে আমার সমস্যাটাকে ওখানে তুলে দেওয়া। আমি আপনাদের বাঁকুড়া জেলাতে, কাছেই বাঁকুড়া জেলা, ওখানকার আদিবাসী সমাজের মানুষজন হেভি অংশে আছে, পিছিয়ে বর্গের মানুষ হেভি আছে, মুসলিম সমাজের মানুষ হেভি অংশে আছে। আমি গিয়েছিলাম একটা সরকারি ভিজিটে, তো সকালবেলা হাতরাজ স্টেডিয়াম বলে না, স্টেডিয়াম, আমিও তো একটু ভলিবল খেলতাম, ওই জন্য খেলাধুলা দেখলে আমাকে বেশি ভালো লাগে। তো আমাকে বললো চলেন ওখানে 1.5 থেকে 200টা ছেলে বাচ্চারা প্র্যাকটিস করে ফুটবল, একটু দেখতে যাবে। এমনি আমি সকালে ঘুম থেকে লেটে ওঠার ছেলে, তারপরে উঠেছিলাম চলে দেখতে যাবো খেলাধুলা। আমি তো গিয়ে অবাক, ওখানে গিয়ে দেখি 200টা বাচ্চা প্র্যাকটিস করছে ফুটবল, তারা প্র্যাকটিস করছে, একদিকে গোল পোস্ট। বুঝতে পেরেছেন? এই হচ্ছে দিদির উন্নয়ন। আর দিদি বিধানসভায় বলছে কেন আমি খাতড়া স্টেডিয়াম বানিয়ে দিয়েছি আদিবাসীদের জন্য। আর ওখানে যারা প্র্যাকটিস করছিল তার প্রায় 80% আমার আদিবাসী সমাজের। আমি তাদের সাথে কিছুক্ষণ ফুটবল খেললাম। আমি সত্যি বলছি, আমি পেশাদার ভলিবল প্লেয়ার ছিলাম, কিন্তু ফুটবলটা একটু খেলতে পারি। তো আমি খেলে দেখলাম সত্যি তাদের পায়ে স্কিল কত। কিন্তু দুঃখের বিষয়, সবাই আমি কথা বলে দেখছিলাম বেশ কিছু জনের সাথে, সবাই গরিব সমাজের ছেলে মেয়ে, সবাই দিন আনে দিন খায় তাদের পরিবার, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কন্ট্রিবিউশন নাই। তাই আমি আপনাদের বলবো, ওই সমস্ত মেধাযুক্ত ছেলেগুলোকে আগামী দিনে যদি আমরা ট্রেনিং দিতে পারি সঠিকভাবে, যদি খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে পারি, এখানে যারা খেলাধুলা করছে এদের যদি সংস্থা ঠিক করে করতে পারি, এই ঝাড়গ্রামের এই কলকাতার ছেলে মেয়েরা একদিন ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে খেলবে, পশ্চিমবাংলার হয়ে খেলবে, ফুটবলে পশ্চিমবাংলা ইন্ডিয়ার হয়ে খেলবে। কিন্তু শাসক চাই না, কি বিজেপি সরকার, কি তৃণমূল সরকার, তারা সেই অর্থে চায় না এই গর্বের ছেলেরা, এই ঝাড়গ্রামের ছেলেরা জাতীয় স্তরে, রাজ্য স্তরে গিয়ে তারা প্রতিনিধিত্ব করুক। তারা কি চাই? এই গর্বের লোকেরা মারামারি করুক, হানাহানি করুক, খুনোখুনি করুক, ভূত দখল করুক, ধর্মের নামে বিভাজন করুক, এতে এরা লেগে থাকুক। এদের ছেলেরা প্রতিষ্ঠিত হোক, এটা কোনো অংশে চায় না। যদি এদের ছেলেদের প্রতিষ্ঠিত চাইতো তাহলে খেলাধুলার পরিকাঠামো যেমন ফিরিয়ে নিয়ে আসতো, সাথে সাথে এখানে মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে বিজেপির বন্ধুরাও আমার আওয়াজ শুনছেন, নিশ্চিতভাবে তৃণমূলের বন্ধুদের কানে আমার আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের কানে আমার আওয়াজটা যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আমাদের বলুন, একটু উত্তর দিলে আমার ভালো লাগবে। এখানের কজনের বাচ্চারা বেসরকারি স্কুলে পড়ে, মানে হচ্ছে সহজ ভাষায় যদি বলি, কেজি স্কুল হয় না, মাস গেলে টাকা দিতে হয়, কজনের বাচ্চা পড়ে? আপনার বাচ্চা পড়ে একজন। আর কেউ আছে দূরে গেছে? 2 জন 3 জন। এখানে যা মানুষ আছে এর মধ্যে 3 জনের বাচ্চা সরকারি স্কুলে পড়ে। বাকি মানে সবার বাচ্চা স্কুলে তো যায়, স্কুলে আমাদের বাচ্চারা যায়। আমি প্রাইমারি স্কুলের কথা বলছি। মাইকের আওয়াজ যাচ্ছে, আজকে যারা আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য গুন্ডামি মস্তানি করছে, তাদের বাচ্চাগুলো খোঁজ নিয়ে দেখুন, সব সরকারি স্কুলে যায়। এখন সরকারি স্কুলগুলো, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলো শিক্ষাদানের জায়গায় নাই, ওটাকে লকডাউনে পরিণত করে দিয়েছে। বাচ্চারা যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে আর চলে আসছে। আবার ওই মিড ডে মিল গুলো তৃণমূলের লোকেরা ওর থেকেই আবার চুরি করে নিচ্ছে।
ওই জ্যোতিপ্রিয় বাবু জেল খাটতে কিসের জন্য? এই রেশন চুরি খেয়েছে। আপনাদের বাচ্চাদের মিড ডে মিল চুরি হয়েছে আর আপনাদের রেশন চুরি হয়েছে। এই রেশন চুরি করে শঙ্কর আবরো তার মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা বলছে যে তদন্তকারী সংস্থা বলছে প্রায় 20,000 কোটি টাকা সিঙ্গাপুর দুবাই চলে যাচ্ছে। একটা সময় ছিল সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে টাকা যেত, এখন আর সুইজারল্যান্ডে যাচ্ছে না, এখন দুবাই সিঙ্গাপুর চলে যাচ্ছে। তাই বলছি আপনারা বলুন, আজকের পরে আমার বক্তব্য শোনার পরে নিশ্চিতভাবে একেবারে বাড়ি যাবেন। বাড়িতে গিয়ে আপনাদের ছেলে মেয়েগুলোকে ডাকবে, ক্লাস 3, 4, 5, 6 এর বাচ্চাদেরকে ডাকবে। 6 এর বাচ্চাকে পেনটা খাতাটা দিয়ে বলবেন, বাবা তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, তোর ঠিকানা ইংলিশে লিখে দিতে। এই গর্বের মানুষদের বলেছি, গর্বের যারা তৃণমূল করছে, যারা রাজনীতির সাথে যুক্ত আছে, দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করছে, আমার সাথের কর্মীদেরকে আজকে এই প্রোগ্রামে আসতে দিচ্ছেন না, তাদের উদ্দেশ্য বলছি, তারাও বাড়ি গিয়ে তাদের বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন, তাদের বাচ্চাদের ছুটি নয়, সবার বাচ্চাকে জিজ্ঞাসা করবে। আমি দায়িত্ব দিয়ে বলতে পারি, 100টা বাচ্চাকে জিজ্ঞাসা করলে 90টা বাচ্চা ইংলিশে তার নাম, তার ঠিকানা, তার বাবার নাম, তার মায়ের নাম, তারা স্কুল কোন ক্লাসে পড়ে সেটা লিখতে পারবে না। কারণ কি? এটা আমি হাত তালি দেওয়ার জন্য বলছি না, কারণ আমাদের হাত থেকে তো শিক্ষা কেড়ে নিচ্ছে এই সমস্ত কলকাতার বাবুরা। কলকাতার বাবুরা জানে, যদি ঝাড়গ্রামের মানুষরা শিক্ষিত হয়ে যায়, যদি কলকাতার বাবুরা জানে কলকাতার মানুষরা শিক্ষিত হয়ে যায়, তাহলে কলকাতার বাবুরা হয়ে তারা মারামারি করবে, এরা ভালো করে জানে। তাই কলকাতার বাবুরা সুকৌশলে আপনার বাচ্চাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে। চলে যাবে আজকের পরে গণিতের বইটা খুলে দেবে, অঙ্কের বইটা খুলে দেবে, খুলে দিয়ে বলবে অঙ্ক করতে। 100টা বাচ্চাকে দিলে তারা আমি দায়িত্ব দিয়ে বলতে পারি 90টা বাচ্চা অঙ্ক করতে পারবে না। তাহলে কার ক্ষতি হচ্ছে? কার ক্ষতি হচ্ছে? কার বাচ্চার ক্ষতি হচ্ছে? সেই গরিবের বাচ্চা, যার 300 টাকা রোজ দিন আনে দিন খায় যে বাচ্চা, তাদের বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে। তাই সময় এসেছে এই সমস্যা, এই অপশাসনের, এই ভুল সিস্টেমের পরিবর্তন করার জন্য আমরা ঝাড়গ্রামে আপনাদের জন্য এমন এক প্রার্থীকে নির্বাচিত করে পাঠানোর চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে মনোনীত করেছি, তিনি পুলিশে চাকরি করেছেন, কেন্দ্র সরকার ডিফেন্সে করেছেন চাকরি, এখন তিনি অধ্যাপনার কাজে আছেন, সে শিক্ষা জগতে আছেন। আমরা এই জন্যই তাকে আমাদের পক্ষ থেকে নির্বাচিত করে দাঁড় করিয়েছি। আমরা যদি ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠাতে পারি, সে আপনাদের বাচ্চাদের কথা ভেবে, এই ঝাড়গ্রামের মানুষের কথা ভেবে, ঝাড়গ্রামের শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তনের জন্য পার্লামেন্টে গিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা যারা আনছে, ন্যাশনাল এডুকেশন পলিসির নামে যে শিক্ষা ব্যবস্থা আনছে, আগামী দিনে বিজেপি করে তৃণমূল করে আইসিএফ করে বড় হয়, যার বাবার টাকা নাই, তার বাবার পাঁচ ছেলেগুলো পড়তে পারবে না, ওই ন্যাশনাল এডুকেশন পলিসির বিরোধিতা করবে এবং ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে তাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চোখে চোখ রেখে কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান আদায় করে এসে ঝাড়গ্রামে দেবে। সেই জন্য আমরা একটা শিক্ষানুরাগীকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। আপনার উপর নির্ভর করছে, আমি জোড়া করতে পারবো না, বা 500 টাকা বা 2000 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে আমি ভোট চাইতে পারবো না। কারণ যারা 2000 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট চেয়েছে, তারা আপনাদের ক্ষতি কি লাভ করছে আপনারা ভালো করে জানেন। তাই বন্ধুগণ, ওটা তাই বন্ধুগণ আপনাদের বলবো, ভাবার সময় এসেছে। আর যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের কথা বলবো, পশ্চিমবাংলাতে এই মমতা ব্যানার্জি সরকার, এই অভিষেক বাবুদের সরকার, এই বীরভা হাসপাতালের সরকারের নাটকটা একটু দেখুন। এরা সুকৌশলে আপনাদের সন্তানের হাতে থেকে বই পেন হাতে কেড়ে নিতে চাইছে। এই বীরভা হাসপাতালকে প্রশ্ন করবে, পশ্চিমবাংলাতে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চলছে। বীরভা হাসপাতালকে দুঃখের বিষয়, আমি বিজেপি শিক্ষা প্রতিষ্ঠান না বন্ধ হয়, সরকারি মিডিয়াম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে টিচার নয়, ওখানে টিচার দিতে হবে, সেগুলো খুলতে হবে। একবারে তাকে বলতে শুনলাম না।
নির্বাহ সরকার কি করছে? উপরন্তু আমরা কি দেখছি, যেখানে আদিবাসী সমাজের ছেলে মেয়েরা বেঁচে থাকে, যেখানে দলিত সমাজের ছেলে মেয়েরা বেঁচে থাকে, যেখানে মুসলিম সমাজের ছেলে মেয়েরা বেঁচে থাকে, এইরকম পশ্চিমবাংলার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে। এইদিকে বিধবাধীন কোন উচ্চ মাত্রা নাই, কিন্তু আমরা কি দেখছি, বিজেপি এখানে বলছে সবকা সাথ সবকা বিকাশ বললো। বিজেপি পশ্চিমবাংলাতে 18টা এমপি ছিল এবং 70টার অধিক এমএলএ ছিল, কিন্তু দুঃখের বিষয় বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে এই ঝাড়গ্রামের এই এই পশ্চিমবাংলার এই মেদিনীপুরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে, ওগুলোকে বন্ধ করতে দেওয়া যাবে না। আন্দোলন করতে দেখলাম না, আইনসভার মধ্যে বলতেও দেখলাম না। বিজেপি তো চাইছে, তৃণমূলও চাইছে আপনাকে আমাকে বোকা বানিয়ে রাখলে দাও, কারণ আপনাকে আমাকে বোকা বানিয়ে রাখবে যত ওদের রাজনৈতিক ফায়দা পেতে হবে। কারণ কি, আপনাকে আমাকে বোকা বানিয়ে রাখলে ভোটের সময় ধর্মীয় কাজ খেলবে একটা দল, আর একটা দল সেটাকে মলম লাগাবে। বুঝতে পারছেন? একটা দল ধর্মীয় কাজ চলবে আর অন্যজনের সঙ্গে মদন লাগিয়ে দুটো ভোটকে ভাগ করে নিয়ে এরা নিজেদের মধ্যে করবে। আর আপনারা আমার বাড়ির ছেলেদের কথা এরা বলবে না। তাই অনুরোধ করবো বন্ধুদের, আপনারা তো 10 বছর ভারতবর্ষের শাসন কার্য বিজেপির হাতে তুলে দিয়েছিলেন, কতটা লাভ হয়েছে ঝাড়গ্রামের মানুষদেরকে আপনারাই ভাববেন আর ভেবে উত্তরটা দেবেন, ভেবে ভোটটা দেবেন। আপনারাই ভাবুন 13 বছর ধরে এই রাজ্য সরকার চলছে, এই 13 বছর ধরে ঝাড়গ্রামের মানুষের কতটা লাভ করেছে, কত ক্ষতি হয়েছে, আপনারাই ভাববেন ভোটটা দেবেন। তাই আপনাদের বলবো, আর এখানে বামপন্থী বন্ধুরা প্রার্থী দিয়েছে, আমি শুধু এতটুকুই বলবো, পশ্চিমবাংলায় কিন্তু বামপন্থী বন্ধুরা 34 বছর শাসন করেছে। এই 34 বছরে কিন্তু আমার ঝাড়গ্রামের গর্বের মানুষের কথা তারা যদি ভাবতো, তাহলে আমাকে এখানে এসে ঝাড়গ্রাম গর্বের হাতে কেন উন্নত মানের হসপিটাল নাই, কেন বড় শিক্ষা প্রতিষ্ঠান নাই, এ কথা আমাকে বলতে লাগতো না। শুধু সুকৌশলে ভোটটা নিয়েছে আর আপনাকে আমাকে ব্যবহার করেছে। তাই সময় এসেছে আর ব্যবহার হওয়ার সময় নয়। আমরা আমাদের পক্ষ থেকে জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাবো, সে পার্লামেন্টে গিয়ে আওয়াজ শুনবে আপনার আমার কথা। পার্লামেন্টে সাঁওতাল মিডিয়ামের শিক্ষা বোর্ডের কথা আওয়াজ তুলবে। আমি বিধানসভার মধ্যে, আমি রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনারা তো মিষ্টি কথা বলে আদিবাসী সমাজের কাছ থেকে অনেক ভোট নেন, তো আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি যে সাঁওতালি মিডিয়াম অর্থাৎ সাঁওতালি শিক্ষা বোর্ড তা আপনারা কবে করে দেবেন? তখন মন্ত্রী আমাকে উত্তর দিতে পারেনি। তাই বলবে এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না, এই আওয়াজটাকে আমরা দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাইছি। দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে গেলে কোন ভুল আপনার আওয়াজ পৌঁছাবে না, কোন অন্য কোন ঝান্ডা আপনার আওয়াজ পৌঁছাবে না। গরিবের ঝান্ডা, আস্থার ঝান্ডা, আদিবাসীর ঝান্ডা, দলিতের ঝান্ডা, মুসলিমের ঝান্ডা, পিছিয়ে বর্গের ঝান্ডা, নাম চিহ্ন আপনার আওয়াজটা যেভাবে রাজ্যের বিধানসভার পৌঁছাচ্ছে দেশের আইনসভার মধ্যে পৌঁছাবে। তাই বলবো আপনাদের, আপনারা যদি ভরসা করে আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে পঞ্চমতা ঘোষণা থেকে শুরু করে 2006 ফরেস্ট অ্যাক্ট থেকে শুরু করে যে চায়ের পানির জন্য যেগুলো যা বরাদ্দ করা সেগুলো থেকে শুরু করে ব্লকে এসটি এসসি হোস্টেল মাইনরিটিদের জন্য হোস্টেল থেকে শুরু করে যে সাঁওতালি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে টিচার নাই, পর্যাপ্ত পরিমাণে টিচার দিয়ে শিক্ষার পরিকাঠামো যাতে গড়ে তোলে এই আওয়াজ এবং শিক্ষা স্বাস্থ্য এবং ঝাড়গ্রামে যাতে করে আপনার কর্মসংস্থান গড়ে ওঠে তার আওয়াজটা পার্লামেন্টে গিয়ে এই কাম চিহ্ন তুলবে। যদি কাম চিহ্ন থাকে আপনারা শব্দ করেন। অনেক বলার ছিল, সময় স্বল্প, কথা বাজে এই ঝাড়গ্রামে এটা হচ্ছে আদিবাসী সংরক্ষিত সিট। কেন আদিবাসী সংরক্ষিত সিট একটু জানতে হবে। স্পেশালি আদিবাসীদের হয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলার জন্য বিশেষ সংরক্ষণ করা আছে। আপনারা বলুন, বিগতবারে যিনি এমপি হয়েছিলেন, বিজেপির যিনি থেকে দাঁড়িয়ে ভোটে জিতে এমপি হয়েছিলেন, তিনি আদিবাসীদের কথা দুর্দশার কথা পার্লামেন্টে বলেছেন, সেটা জানতে হবে। কিভাবে জানবেন? পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্ট টিভি এখন ইউটিউবে আপলোড করে দিয়েছে। আপনারা গিয়ে সার্চ করলে পাবে ঝাড়গ্রামের
সাহেব পার্লামেন্টে গিয়ে কথা বলেছে, দেখবেন কোনো কথা বলেনি। কিন্তু এমপি সাহেব 5 বছর হয়ে গেল, সে তার মোটামুটি পেনশন প্রতি বছর পেতে পাবে, যেটা থাকে। তাই বললো আদিবাসী সংরক্ষণ সিট থেকে যে আদিবাসী যাবে তার কাজটা যাবে সর্বপ্রথম গিয়ে আদিবাসী চিরকাল করা আদিবাসীরা দুর্দশার কথা সর্বপ্রথম এসে পার্লামেন্টে বলা। কিন্তু আমরা যাকে পাঠিয়েছিলাম বিগত দিনে এই ঝাড়গ্রাম থেকে, সে আমাদের সঙ্গে কথা বলেনি। তাই তাদের দলকে আর ভরসা করা যায় না। ইতিপূর্বে আমরা 17 বার পাঠিয়েছি, আমাদের হয়ে কথা বলেনি, জঙ্গলের অধিকারের কথা বলেনি, বরঞ্চ তারা আমাদের বিরোধিতা করেছে, আমাদের জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। পুরুলিয়া আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে, সেখানে আমাকে আটকে দেওয়া হয়েছিল। আপনার বীরভূমে সেখানে সেখান থেকে আদিবাসীরা উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তার হয়ে কথা বলছেন। আমি চলে গিয়েছিলাম, ওখানে করে চালান থেকে আদিবাসী সমাজের মা বোনেদেরকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আক্রমণ চালিয়েছিল, মারধর করেছিল, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, তারা দুদিন মাঠে সেখানে ছিল, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করেছি। এখন খবর নিয়ে দেখতে পারেন তাদের সেই সময় ডিএম অফিসে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তাদেরকে পাট্টা দেওয়ার জন্য ডিএম সহমত হয়েছিল। এই লড়াইটাই আইএসএফ করে। এই লড়াইটা যখনই করছে আইএসএফ, তখন আইএস কি বলছে আপনাকে পাড়াই যে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ও আইএসএফ হচ্ছে মুসলমানদের দল, তোরা আদিবাসী ওই দল কেন করবি? লাউ থালা। আমার চোপড়াতে যখন আদিবাসী মায়ের উপর আক্রমণ করেছিল, ছেলেগুলোর উপর আক্রমণ করেছিল, 2 দিন তারা থাকতে পারেনি। তখন কোনো বামপন্থীও ছুটে যায়নি, তৃণমূলের দুষ্কৃতীরা তো আক্রমণ করেছিল, তৃণমূল কি করে যাবে? কোনো বিজেপির বন্ধুরা ছুটে যায়নি, ওখানে বিজেপি তাও যায়নি। ছুটে কে গিয়েছিল? এই পাপি সরেন্দ্রের দল গিয়েছিল, লক্ষ্মীকান্ত হাসদাররা গিয়েছিল, নওশাদ সিদ্দিকীরা গিয়েছিল। এই জন্যই ভয় পাচ্ছে। কি বলছে? ও মুসলমানদের দলের কাছে যাচ্ছে না। আরে দিনের শেষে আমি মানুষ, এটাই আমার বড় পরিচয়। কে হিন্দু, কে মুসলমান, কে আদিবাসী, কে দলিত আমার কাছে বড় পরিচয় নয়। আমরা রাজনীতির ময়দানে এসেছি, যাদের লড়াই রাজনৈতিক ভাবে লড়ে নেব। আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে অনেক দুর্দশা দেখেছি। পাশেই দেখলাম একটা জায়ের যে ধর্মীয় একটা ঝান্ডা হয়, সেটাকে দুষ্কৃতীরা কিনে ভেঙে ফেলে দিয়েছিল। ওখানকার যারা আদিবাসী সমাজের মানুষ ছিল, তাদের সাহস হচ্ছিল না ওই ঝান্ডাটাকে লাগানো। দেখুন, আমি নোংরা রাজনীতি করতে পছন্দ করি না। ভোটের সময় নোংরা দিলা কাটবে, ভোটের সময় পাঞ্চি ড্রেস পরে এসে আদিবাসীর কাছে ভোট চাইবে, ভোটের সময় মাথায় টুপি দিয়ে হাজি রুমাল চাপিয়ে মুসলমানদের কাছ থেকে ভোট চাইবে, ও কাজ আমি করি না। আমি যার যেটা প্র্যাকটিস করছি যাতে না ডিস্টার্ব হয় সেটা দেখি। তো আমি গিয়ে দেখি ওই রকম জায়ের খানেও বোমাবাজি করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। আমি সেখানে গিয়েছি, গিয়ে দেখি ঝান্ডাটা পড়ে আছে। আমি আদিবাসী সমাজে যেখানে মাঝি বাবা ছিল, তাকে ডেকে বললাম, আপনি ঝান্ডাটা পুতুন, আমি এখানে দাঁড়িয়ে আছি, কোন বাপের বাচ্চা আছে দেখবো আপনার ঝান্ডায় হাত দেয়, তাকে আইনের মাধ্যমে কিভাবে জব্দ করতে হবে। আমি তো নাটক করে ওই ঝান্ডাটা পুঁততে পারতাম ফটো খেঁচার জন্য। এই দেখো নওশাদ সিদ্দিকী আদিবাসীদের ধর্মীয় ঝান্ডা পুঁতে দিল না। ওই নোংরা রাজনীতি আমি করি না। যার ধর্মীয় প্র্যাকটিস যে যা করছে, আমরা সেটাকে বুক আগলে রক্ষা করবো। কিন্তু আমাকে আদিবাসী শাস্তি হবে ভোটের জন্য, ভোটের জন্য আমাকে হিন্দু শাস্তি হবে, ভোটের জন্য আমাকে মুসলমান শাস্তি হবে, এটা নয়। আমি মানুষ সাজবো, আর সামনেওয়ালা ভোটের জন্য যারা বিরোধী বড় বড় রাখছেন, যারা মাথায় টুপি দিচ্ছেন, পাঞ্চি ড্রেস পরেছেন, ভোট চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই ধর্মের মুরব্বী শাস্তি হবে না। আপনারা মানুষ সাজুন আর মানুষের জন্য কাজ করুন, এটাই মনে তাদের কাছ থেকে আমরা আশা করি। বন্ধুগণ, আপনাদের বলবো একটু আপনারা সজাগ সতর্ক হন। কেন আইএসএফের উপরে এত আক্রমণ? এখানে বিজেপি প্রোগ্রাম করলে এত ভয় দেখাবে না, কারণ দিনের শেষে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। আপনারা হয়তো ভাবছেন তৃণমূলের দুর্নীতি, যোগ চুরি, তোলাবাজি, বাচ্চাদের রেশন চুরি, মিড ডে মিল চুরি, চাকরি চুরি। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে, উত্তর দিতে পারেনি। বলেছি কি নাম কি বলছি কি একটা টাইটেল বলেছি, পাড়ায় মহাশয়কে প্রশ্ন করেছিলাম আমি যে আপনারা আদিবাসীদেরকে তো খুব ভালোবাসেন বলেন, আপনার সরকার আদিবাসী দলিতদের জন্য তো কেটে হাউল হয়ে যাচ্ছে, কিন্তু বলুন যারা দলিত নয়, ফেক সার্টিফিকেট, নকল সার্টিফিকেট দিয়ে দলিত কোটাতে চাকরি করছে, যারা আদিবাসী নয় তারা আদিবাসী সেজে আদিবাসী কোটায় চাকরি করছে, এ ধরনের কতজনের বিরুদ্ধে কতজনের সার্টিফিকেট ধরেছে আর কতজনের বিরুদ্ধে মামলা করেছে, এর উত্তরটা দেন মন্ত্রী মহাশয়। আমার উত্তর দিতে পারেন।
এই জন্যই আমার উপরে রাগ। আমি যখন বলি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবী মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে দিয়েছে, ওটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়, ওটা বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না। এই মমতা ব্যানার্জির আমলে, এই বীরবাহা হালদার মহাশয়দের মহাশয়দের আমলে উন্নয়নের ছোঁয়া বিএলআর অফিসগুলোতে এমন ভাবে পৌঁছে গিয়েছে, দেব দেবীর নামে সম্পত্তি আর মন্দিরের নামে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। যখন নওশাদ সিদ্দিকীরা বলছে ওই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, ওই সম্পত্তি আবার দেব দেবীর নামে মন্দিরের নামে ব্যবস্থা করে দিতে হবে, তখন নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখন বলছি ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছে, সেই সম্পত্তি বিক্রি করা যায় না, সেই সম্পত্তি বিক্রি কেন হচ্ছে, ফিরিয়ে দিতে হবে, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? লক্ষ্মীবার হয়ে কথা বললো মুসলমানদের দল, আর সাদ্দামদের হয়ে কথা বললো বিজেপির দালাল। যাবো কোথায়? বলা কি ছেড়ে দেবো? আমি বলা ছাড়বো না ভাই। দেখো এখানে হয়তো চেয়ার হয়তো খালি আছে, আমার বলা দেখেছেন কোন নেতে কমতি দেখেছেন? আমি 20টা লোককে নিয়ে বক্তব্য দিয়েছি আর লক্ষাধিক লোককে নিয়ে বক্তব্য দিয়েছি। মূল আমার 20টা লোককে নিয়ে এসে থাকে, লক্ষাধিক লোককে নিয়ে এসে থাকে। আমি কত লোক হয়েছে আমি গুনি না, আমার দেখার দরকার যে মানুষগুলো এসেছে 20 হোক সেই মানুষটাকে তো বুঝতে পারে, সচেতন হয়। সব মানুষ আমাকে ভোট দেবে আসাও আমি করি না, কিন্তু আমার অনুরোধ আপনারা ভোটটা সেই জায়গায় দেবেন, সে ভোটের মাধ্যমে আপনার ভবিষ্যৎ ভালো হবে, আপনার এলাকার ভালো হবে, আপনার দেশ এগিয়ে যাবে। কারণ এই যে ভোটটা হচ্ছে, এই ভোটে কি হবে আগামী 5 বছর এই গরিব মানুষরা কতটা ভালো থাকবে, এই জঙ্গল মহলের মানুষদের পানীয় জলের সমস্যা কি দূর হবে, শিক্ষার সমস্যা কি দূর হবে, স্বাস্থ্যের পরিষেবা কতটা পাবে, এখানকার যোগাযোগ ব্যবস্থা কতটা অনুন্নত থেকে উন্নত হবে, এই 5 বছর ঝাড়গ্রামের মানুষ কতটা এগিয়ে যাবে সেটা ডিসাইড করতে হবে এই 25 তারিখের ভোটের মাধ্যমে। এটা ছোট ছোট ভোট নয়, পাড়ার ক্লাবের নির্বাচন নয় যে বাকিদের সাথে আমার মনোমালিন্য নির্বাচনে ভোট করে দেবে না, কিন্তু ভাবতে হবে এখানে যে কটা পার্টি আছে সেই পার্টিগুলোকে দেখবে তাদের সরকারগুলো একবার করে টেস্ট করে দিয়েছে, কেউ 34 বছরের সরকারকে দেখেছে, কেউ 25 বছরের সরকারকে দেখেছে, কেউ 10 বছরের সরকারকে দেখে, কেউ 12 বছরের সরকারকে দেখে, তারা এই ঝাড়গ্রামের এই গরিবের মানুষের জন্য কাজ করেছে। আমি বলতে পারি এরা মানুষের জন্য কাজ করেনি, শুধু পকেটের জন্য কাজ করেছে, আর এদের পরিবার পরিজনের জন্য কাজ করেছে। তাই সময় এসেছে আমরা ভোটার, আমরা নিজেদের কথা ভাববো, আমরা আমাদের পরিবার পরিজনের জন্য কথা ভেবে আমাদের মূল্যবান ভোটটা যদি আপনারা খাম চিহ্নে দেয়, খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে চিৎকার করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবেন। এবার একটা হাসির বিষয় আছে, আমি বিধানসভায় থাকি তো আমি দেখি মাঝে মাঝে আর হাসি। আমি 2 শ্রেণীর 3টে শ্রেণীর বিধায়ককে দেখি আর খুব হাসি। প্রথম আমি মুসলিম বিধায়কগুলোকে দেখি, পশ্চিমবাংলায় 42টা মুসলিম বিধায়ক আছে, আনিসকে হত্যা করা হলো, চুপ করে বসে আছে। আপনার অকাপ্য বাড়ি চুরি হয়ে যাচ্ছে, চুপ করে বসে আছে। আমি দেখে হাসি আদিবাসী সমাজের বিধায়কগুলোকে, 18টা সম্ভবত 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, ওখানে দেউচা পাঁচামিরে আদিবাসীদের উপরে যে গুল্লুগার চলছে, যে অত্যাচার চলছে, পুরুলিয়ার অবরপুরে যেটা চলছে, সারা রাজ্যে শিকারি মোড়ার কথা আমি ভুলে যাই না। আপনার হয়তো ভুলে যেতে পারে পুলিশ ইন্ডাস্ট্রিতে পুরুলিয়াতে শিকারি মোড়ার উপর অত্যাচার চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আমি ভুলে যাইনি, আমি এসে বিধানসভায় বলছি ওই 18টা এসসি সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের বিধায়কের মুখে কোনো কথা নয়। আমি অবাক হয়ে গেছিলাম, রুমা ওরায়ের বাড়িতে গিয়েছিলাম, লক্ষ্মী দাপিও গিয়েছিলেন, তো আমি গিয়ে কথা বলেছি আদিবাসী সমাজের মানুষের অনেকে তো ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেনি। আমি তখন গিয়ে জানতে পারলাম ওই বাড়িতে বাঁশের কি বলে কথা চালগুলো তো অনেক নিচু নিচু ভাগ করে যেতে হবে, গরিব মানুষ তো যে বাঁশের চালে টাকা আটকে দিল বাঁশ, ওখানে নাকি ভাড়া থাকে, ওখানে টাকা জমায় বছরে একবার করে ভাঙে। আবগারি দপ্তর থেকে এসেছিল, অপরাধটা কি ওদের বাড়ি নাকি এটা কি বলে
হারিয়ে আছে, সেই জন্য রুমা ওরা একজন কলেজ পড়ুয়া ছাত্রী, তাকে মারধর করেছে, তার বোন হ্যান্ডিক্যাপ তাকে মারধর করেছে, তার পরিবারের লোকজনকে মারধর করেছে, এবং ওই 20-25 টাকা ছিল ওইটা ভেঙে নিয়ে চলে গিয়েছে। কই পশ্চিমবাংলার বিধানসভাতে 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে, তাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রুমা ওরা ওদের উপরে অত্যাচার হয়েছে, তার ও কথা বলা দরকার ছিল তো, কিন্তু কোনো শব্দ করা চলেনি। কারণ কি জানেন, 43টা মুসলিম বিধায়ক যেমন কথা বলে না, ঠিক যেভাবে 65টা এসসি সমাজের দলিত সমাজের বিধায়করা কথা বলতে পারে না। কারণ আপনারা দেখেন পুতুল দেখেছেন তো, চাবি সিস্টেম, পুতুলের পেছনে চাবি লাগিয়ে দেয়, যতটুকু চাবি লাগায় ততটা নাচে, তারপরে কি হয় চুপ করে যায়, আবার চাবি লাগালে নাচবে না হলে নাচতে পারবে না। এই দলগুলো, এই বিজেপি, এই সিপিএম, এই কংগ্রেস, এই তৃণমূল, এই সমস্ত মেয়েগুলোকে পেছনে চাবি লাগিয়ে রেখে দেয়। সেই জন্য আদিবাসী সমাজ থেকে গেলেও, মুসলিম সমাজ থেকে গেলেও, দলিত সমাজ থেকে গেলেও তার সমাজের যখন অত্যাচার হয়, অন্যায় এরা কথা বলে না। পেছনে কেউ চাবি ঘোরাবার নয়, আমার পাকিস্তানের পেছনে কেউ চাবি ঘোরাবে না। এরা পার্লামেন্টে গেলে দলিতের হয়ে কথা বলবে, আদিবাসীর হয়ে কথা বলবে, মুসলিমের হয়ে কথা বলবে। আমি লক্ষ্মীদাকে জিজ্ঞাসা করতে পারে, আমি লক্ষ্মীদাকে বারবার বলি যে টাইমটা আপনি পাবেন বক্তব্যের জন্য, কোন মিটিং মিছিলে আপনি অন্য কোন কথা বলার দরকার নয়। আপনাকে তার বলে যদি সাম্প্রদায়িক বলে আমি বুঝে নেব, আপনাকে ভাবতে হবে না। আপনি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন, আদিবাসীরা দুর্দশার কথা সব থেকে বেশি আপনি বুঝতে পারবেন। তার জন্য 10 মিনিট 15 মিনিট বক্ত হয়, তো 16 মিনিট আপনি আদিবাসীদের সমস্যা নিয়ে কথা বলবেন, যাতে কেউ যদি আপনাকে সাম্প্রদায়িক বলে নৌসাংস্কৃতিকটা আপনারা বুঝে নেবেন। আমাদের দলে যারা দলিত সমাজের মানুষ আছে, একই ভাবে তাদের বলা হচ্ছে যে আমাদের পেছনে কেউ করবে না। ভাববেন না যে ভাইজান পাশে বসে আছে শুধু আদিবাসীদের কথা বলে যাচ্ছি, একটু না মুসলিমের কথা বললে ভাইজান আমাকে খারাপ ভাববে, ও ভাবার মেয়ে দিয়ে, ও ভাবার দিন না, এটা একটা মঞ্চ, আইএসএফ একটা খোলা মঞ্চ। আপনি মঞ্চে এসেছেন, আপনার সমস্যার কথা আপনি বলুন। আপনি উচ্চবর্ণের মানুষ, আপনি বঞ্চিত হচ্ছেন, আপনার সমস্যা আপনি বলুন। আপনি পিছিয়ে বর্গের মানুষ, আপনি বঞ্চিত হচ্ছেন, আপনার সমস্যার কথা বলুন। আপনি মুসলমান, আপনি আদিবাসী, আপনি দলিত, আপনি বিভিন্ন সমাজের মানুষ, যে সমস্যা হচ্ছে তার সমস্যার কথা আপনি তুলে ধরুন। তার জন্য আপনাকে কেউ সাম্প্রদায়িক বলবে না। এই সম্প্রীতি দেখানোর নামে আমাদেরকে শোষণ করছে। তাই বন্ধুগণ, দীর্ঘক্ষণ বক্তব্য দিলাম, অনেক ভালো খারাপ কথা বলেছি। আমি একটা অনুরোধ করে এখান থেকে নেব, অনুরোধ ঘরের ভেতর মানুষরা শুধু একটু মারামারি করবে, ঝাড়গ্রামবাসীরা শুধুই কি মারপিট করবে, বিভাজনের রাজনীতি করবে? আচ্ছা আপনারা বলুন, মাইকের আওয়াজ যাচ্ছে বাজার পর্যন্ত, মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীকে কোনোদিন মারামারি করতে দেখেছেন? এর বলুন না, দেখেছে? জোরে বলতে ভয় লাগছে নাকি? কেস দিয়ে দেবে কেউ? আপনারা মনে কেউ জেল খাটেন একবার? আমি আপনাদের বলে রাখি, জীবনে একবার জেল যদি খেতে নেন, আপনার জীবনের একটা অনেক বড় অধ্যায় আপনি হাসিল করতে পারবেন, জ্ঞান করতে পারবেন, শিক্ষা নিতে পারবেন। আমি স্টেজে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, অভিষেক বাবুকে ধন্যবাদ জানাবো আমাকে জেল খাটিয়েছিল বলে। কারণ আমি জেল খাটার পরে অনেক ভয় যা ছোট ছোট কেটে গিয়েছে, সাথে সাথে জেলে থাকার পরেও অনেক কিছু আমি শিখতে পেরেছি, জানতে পেরেছি। হয়তো জেলে না গেলে প্র্যাকটিক্যালি ওটা জানতে পারতাম না। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। তো আপনারা বলবো জেলের ভয় যদি চুপ থাকে, আমি জোরে চিৎকার করবেন, তাহলে একবার করে জেল কেটে গেলে সব ভয় কেটে যাবে, সব ভয় কেটে যাবে, কোনো ব্যাপার না। শুধু ফোনটা থাকবে না, মানসিক শান্তিটা থাকবে। ফোন থাকা মানে মানসিক চাপ বেশি। এই ফোন যদিও খাবার পরিমাণটা খারাপ, ওর জন্য আমি আবার বিধানসভায় বলেছিলাম জেলের খাবারটা ভালো করার জন্য। কারণ আগামী দিনে তৃণমূলের নেতারা তো জেলের ভাত খাবে, অন্তত ওরা যে ভালো ভাত খাবে, সেই জন্য। আপনারা কি শুনেছিলাম শুভেন্দু অধিকারী কি বলতো? জব্দ করে দেবো তৃণমূলকে, জব্দ করে দেবো ডিসেম্বর দেখাতে শীত দেখাতে ডিসেম্বর দেখাতে মমতা ব্যানার্জির সাথে এসি রুমে বসে চাকরি নেবে।
দেখেন সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, এক জায়গায় বসে গল্প করছে। দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, এসি রুমে বসে কেক কাটছে। কদিন আগে দেখেছেন বরানগরের উপনির্বাচনে সিপিএম এর প্রার্থী আর বিজেপির প্রার্থী কোলাকুলি করছে। কদিন আগে দেখেছেন কীর্তি আজাদ আর দিলীপ ঘোষ কোলাকুলি করছে। আমি এর বিরোধিতা করছি না, সৌজন্যতা থাকা দরকার, কিন্তু আমার প্রশ্ন, তারা কলকাতার বাবু, তারা মারামারি হানাহানিতে জড়ায় না। মারামারিটা কোথাও হচ্ছে সেই কলকাতা থেকে 250 কিলোমিটার দূর গড়বেতাতে, ঝাড়গ্রামে, বান্দানে, বাঁকুড়াতে, বীরভূমে, পুরুলিয়াতে মারামারি হচ্ছে। আমার অনুরোধ, যেই দাদা দিদির জন্য আপনারা মারামারি করছেন, যে দলই হোক না কেন, সেই দাদা দিদিরা কিন্তু একে অপরকে ঠান্ডা রুমে বসে, এসি রুমে বসে চা খাওয়া খাচ্ছে। তাই অনুরোধ আপনাদের কাছে এটা, এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে, কি ভাবুন তো, বামেদের আমলের কথা ভাবুন, কংগ্রেসের পিরিয়ডের কথা ভাবুন, 77 সালের আগের কথা ভাবুন। আপনার দাদুরা কিন্তু মারামারি হানাহানি করেছিল। তারা কি করেছে? কেউ কারো মাথা ফাটিয়েছে, কেউ কাউকে মেরেছে, কেউ জেলে গিয়েছে, কেউ মাথা ফাটিয়ে বাড়িতে এসেছে, কেউ কবরে গিয়েছে, কেউ শ্মশানে গিয়েছে। আপনার দাদুরা ধ্বংস হয়ে গেছে। আপনার বাবাদের কথা একটু ভাবুন, একই ভাবে মারামারি হানাহানি করিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে। আপনাদের তো এখন করাচ্ছে। আমি অনুরোধ করছি, মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে, ঘরে বেটা বেটারে, কে বিজেপি করছে, কে আইএসএফ করছে, কে সিপিএম করছে, কে কংগ্রেস করছে, দরকার নয়। তারা যদি এসি রুমে বসে একসাথে চা খেতে পারে, আপনারা অন্য সাথে এক জায়গায় চা খাবেন। এটা আমি আপনার কাছে অনুরোধ করে দিচ্ছি। ও মারামারি করে মরবে কোথায়? সেই গ্রামের মানুষেরা। আর শহরের বাবুরা পায়ের উপরে পা তুলে সন্ধ্যাবেলাতে ফেসওয়াশ কি বলে মেকআপ লাগিয়ে নাটক করবে। শহরের বাবুদেরকে একটু সাবধান থাকবে, কাউকে খারাপ লাগলে কিছু করার নেই, বলে যাচ্ছি। শহরের বাবুদের থেকে সাবধান থাকবে, কারণ আপনাদের বলে যায়, আপনারা দুটো দূরে সময় শহরের বাবুদের কথা উঠলে বলছি, হাতির হানার সমস্যা মিটবে না। কারণ হাতির হানায় তো শহরের কোন লোক মরেনি। যদি শহরের লোক মরত, মমতা ব্যানার্জির কাছের লোকের যদি ক্ষতি হতো, শুভেন্দু অধিকারীর কাছের লোকের যদি ক্ষতি হতো, অধিনায়কের কাছের লোকের যদি ক্ষতি হতো, সুরেন্দ্র বাবুর কাছের লোকের যদি ক্ষতি হতো, তাহলে হাতি হানার সমস্যা মিটে যেত। ও গ্রামের মানুষ, ও নিয়ে ভাবার দরকার নেই। আপনাদের বলে যে এক বছরে 850টা লোক সাপে কামড়ে মারা যায় সরকারি দপ্তরে, বেসরকারিতে অন্তত 2000-এর বেশি। এই সাপে কামড়ানোর ঔষধ আমাদের রাজ্যে নাই। এগিয়ে বাংলা বললাম আমাদের রাজ্যে নাই। এই সাপে কামড়ে সরকারি তত্ত্বে 850 জন, বেসরকারিতে প্রায় 2000 জন। কজন শহরে সাপে কামড়ে মারা যায় ভাই? কারা মারা যায়? একজনও খুঁজে পাওয়া যাবে না। মারা যাচ্ছে কারা? এই গোয়ালঘরের মানুষেরা, এই গড়বেতার মানুষেরা, ঝাড়গ্রামের মানুষেরা, জঙ্গলের ধারে যাদের ঘর তারা মারা যাচ্ছে, যারা মাঠে যাচ্ছে তারা মারা যাচ্ছে, যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা মারা যাচ্ছে, যারা মাঠে গরু ছাগল পুষে তারা দুধ দুয়ে বিক্রি করে তাদের সংসার চলে, তারা সাথে আমরা মারা যাচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আমাদের রাজ্যে 2009 সালের আগে সাপে কামড়ে অ্যান্টিভেনাম এবিএস তৈরি হতে এখন বন্ধ হয়ে গেছে। কারণ আর নতুন করে খুলছে না কেন? এটা তো শহরের বাবুদের সমস্যা নয়, এটা তো গ্রামের ছেলে, আমার মতো গ্রামের মানুষের সমস্যা। ওই জন্য এর হয়ে কেউ কথা বলে না। তাই আপনাকে বলে চাই, আওয়াজ শুনতে হবে। অ্যান্টিভেনাম কোথা থেকে আনছে জানেন? তামিলনাড়ু থেকে আনছে। আপনাদের বলে রাখি, তামিলনাড়ু চন্দ্রবোড়া সাপের ঔষধ, সাপ থেকেই তো সাপের ঔষধ হয়। তামিলনাড়ু চন্দ্রবোড়া সাপের অ্যান্টিভেনাম আমার ঝাড়গ্রামের কাউকে চন্দ্রবোড়া সাপ কামড়ালে তার গায়ে দিচ্ছে, ওষুধ কাজ করছে না। আজ থেকে 20 বছর আগে কথা বলছি, 15 বছর আগে কথা বলছি। ইউনিয়নমেন্ট পাড়াতে গিয়ে সাপে কামড়ানো রোগী যদি 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যেত, সে বেঁচে বাড়ি ফিরে আসতো। এখন সাপে কামড়ানো রোগী বেঁচে বাড়ি ফিরছে 3 দিন, 4 দিন, 5 দিন পরেও মারা যাচ্ছে। কারণ চন্দ্রবোড়া সাপ কামড়েছে, আমাদের ঝাড়গ্রামের চন্দ্রবোড়া সাপ কামড়েছে, বীরভূমের বাঁকুড়ার চন্দ্রবোড়া সাপের বিষ, আর তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষ এক নয় তো। ফলে তামিলনাড়ুর চন্দ্রবোড়া সাপের বিষ দিয়ে আমাদের এখানকার সাপের বিষ ধরার চেষ্টা করছে।
আসছে, হবে কি করে? এটা কলকাতার বাবুরা জানে না, মমতা ব্যানার্জি জানে না, তার আদরের পরিবারের লোকজনেরা জানে না, কিন্তু তার বাড়ির পরিবারের লোকজনকে তো সাপে কামড়াচ্ছে না, কামড়াচ্ছে কেন পরিবারের লোকজনকে? মশাদের পরিবারের লোকজনকে, তারপর লক্ষ্মীদার পরিবারের লোকজনকে, আর আমাদের বাপিদার পরিবারের লোকজনকে। আমাদের কথা ওরা ভাবছে না। তাই আমাদের আওয়াজ তুলতে হবে, সাপে কামড়ানোর আইন দিবে না, ওষুধে সাপে কামড়ানোর আইন দিবে না, আমাদের রাজ্যে তুলতে হবে। তবে একটা কথা বলে যাই, আপনাদের জ্ঞাতার্থে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু সাপে কেটে মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানতে? 5 বছর ধরে ভোট দিয়ে বিজেপিকে এমপি করে পাঠালে বিজেপি কর্মীরা আপনাদেরকে বলেনি বীরবাড়া হাত দেখা টাকা নিয়ে কে? কোন দলে? এখানকার ভোট মিষ্টি কথা বলে ভোট দিয়েছিল, উনি বলেননি যে সাপে কামড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। আর একটা ক্ষতিপূরণ আছে কি জানেন? এই ঝড় বৃষ্টি বাদলের সময় আসছে, বাজ পড়ে মারা যায় না? এই মালদা জেলায় দেখলাম না গত 2 দিন আগে বাজ পড়ে 11 জন মারা গিয়েছে। আপনাদের বলে রাখি, যারা মারা যায় ম্যাক্সিমাম বাজ পড়ে সেই গরিব মানুষ, যারা চাষি বসি মাঠে কাজ করতে গিয়েছে, ঝড় বৃষ্টি এসছে, মাঠ থেকে উঠে আসতে করতে বাজ পড়ে মারা যায়। কে? গরুটা, 4টে গরু, 6টা ছাগল আছে, বড় করে বিক্রি করে বা গরুর দুধ দিয়ে গরুটা বিক্রি করে তাদের সংসার চলে, গরুটাকে মাঠে বেঁধে আসে, ঘাস টাস খায়, সেই বৃষ্টি এসছে, গরুটাকে মা তুলতে গেছে, বাবা মা তুলতে গেছে, বাজ পড়ে মারা যায়। তার পরিবারও বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কিন্তু আপনার এমএলএ আপনাদের কথা বলবে না, কারণ খোঁজ নিলে হয়তো দেখা যাবে মালকে তুলে তারাই খেয়ে নিচ্ছে বা তাদের পার্সেন্টেজ চলে আসছে। ভোট ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। শুধু এতটুকুই বলবো, আপনার হাতে প্রধানমন্ত্রী তৈরি হয়, আপনার হাতে এমএলএ তৈরি হয়, আপনার ক্ষমতাটা সব থেকে বেশি। তাই আপনাদের বলবো, ভোটটা বুঝে শুনে দেন। যদি একবার ভোটটা বুঝে শুনে আপনারা দিতে পারেন, কলকাতার মতো বাবুরা যেরকম উন্নত অবস্থায় থাকে, আপনাদের ওইখানে সেই উন্নত পরিবেশ করতে বাধ্য হবে কলকাতার বাবুরা। আর না হলে ওই ভোটের কাছে এসছে 2000 টাকা দেবে, আর খারাপ ভাবে নেবেন না। একটা মদের বোতল বিরিয়ানি যদি ধরিয়ে দেয়, অন্যেষায় যদি ভোট দিয়ে দেন, এই সারাটা জীবন 1952 সাল থেকে ভোট দিয়ে আসছেন, আর এখনো 75 বছর শাসন দেশ স্বাধীন হচ্ছে, 75 বছর পিছিয়ে আছে, আরো 75 বছর পিছিয়ে যাবে, উন্নতি হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা আপনাদের অধিকার যেটা বুঝে নিতে পারেন। তাই বন্ধুগণ, যারা উপস্থিত আছেন, একটা কথাই বলছি যে ভোট আসবে যাবে, নেতা দিল্লি চলে যাবে, 5 বছর শেষে নেতার পেনশন হয়ে যাবে। এই ভোটের জন্য মারামারি হানাহানি করলে আপনার পরিবার ক্ষতি হবে। খুব বেশি হলে পরিবারের কেউ মারা গেলে এই নেতার জন্য নেতা 365 দিনের মধ্যে একদিন আসবে, একটা ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রাহে বলে চলে যাবে, বাকি 364টা দিন কিভাবে চলছে সে নেতা আর খোঁজ নেবে না। তাই অনুরোধ, ভোট আসবে যাবে, ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। আপনি দীর্ঘদিন ধরে যার সাথে উঠা বসা করছেন, আত্মীয়তা সম্পর্ক, একসাথে উঠা বসা করছেন, পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্ককে নষ্ট করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জঙ্গল মহলবাসী এগিয়ে যান, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।